সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ভাওয়াল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক, ব্যবসায়ী শিক্ষা শাখা। আজকেও বরাবরের মতো আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং থেকে নবম অধ্যায় অর্থাৎ ব্যাংকিং ব্যবসা ও তার ধরন নিয়ে আমরা কিছু আলোচনা করব। তার আগে তোমাদের সাথে আমি প্রিলিমিনারি একটা ডিসকাশন করছি। ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে বরাবরের মতো 11টা প্রশ্ন থাকবে। এখানে তোমরা জানো যে দুইটা পার্ট থাকে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, খ বিভাগ থেকে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। মোট হলো 6টি প্রশ্ন। আর একটা প্রশ্ন তুমি ক বিভাগ থেকেও দিতে পারবে, খ বিভাগ থেকেও দিতে পারবে। তবে ফিনান্সের যে অংশটা থাকে সেই অংশে 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলোই বরাবর তো ফিনান্স অংশ, ওটা ক বিভাগ। আর খ বিভাগের ক্ষেত্রে তোমরা সবসময় জানবা 7, 8, 9, 10, 11 এই 5টা প্রশ্ন তোমাদের খ বিভাগ থেকে ব্যাংকিং সেক্টরে থাকে। ব্যাংকিং সেক্টরে কিন্তু কোনো অঙ্ক নাই। সচরাচর আমাদের নবম আর দশম শ্রেণীর ব্যাংকিংয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে কোনো অঙ্ক থাকবে না। আর ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের কমপক্ষে 5টা চ্যাপ্টারের মধ্যে দেখা যায় 3টা অথবা 4টা বরাবরের মতো অঙ্ক আসে। তো তোমরা খেয়াল রাখবা এবং খুব টেকনিক্যালি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমাদের অঙ্কের অংশ থেকেও তোমরা আনসার করতে পারো এবং থিওরিটিক্যাল যে বিষয়গুলো থাকবে সেগুলো থেকেও তোমরা আনসার করতে পারো। তবে প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই কাজটা কখনোই করবা না যে ক বিভাগের 1 নাম্বার দিলা, এর পরের প্রশ্নটা আবার খ বিভাগের 10 নাম্বার প্রশ্নের উত্তর দিলা। বিষয়টা কিন্তু এরকম না। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে খাতার প্রেজেন্টেশনটা কিন্তু অনেক জরুরি। একজন শিক্ষক যখন খাতা দেখেন তখন কিন্তু সে অবশ্যই খাতার লেখার সাথে সাথে খাতার প্রেজেন্টেশনটা অবশ্যই দেখেন। তো তোমরা যখন ক বিভাগের আনসারগুলো করবা তখন শুধু ক বিভাগ থেকেই প্রশ্ন লিখবা, আবার খ বিভাগে যখন আনসার করবা তখন খ বিভাগ থেকেই লিখবা। কিন্তু ক বিভাগের 2টা প্রশ্ন লিখে আবার খ বিভাগে যাবা না, আবার খ বিভাগের প্রশ্নের উত্তর দিয়ে ক বিভাগে যাবা না। এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আজকে আমরা খ বিভাগ থেকে ব্যাংকিং ব্যবসার ধরন নিয়ে আমরা আলোচনা করব। এখানে ব্যাংকিং সেক্টরটা সারা বাংলাদেশে তথা সারা পৃথিবীতেই আমাদের অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। তোমরা জানো প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক থাকে। সেই সেন্ট্রাল ব্যাংক সমস্ত অর্থনীতির ব্যাংকিং কার্যক্রমকে পরিচালনা করে। আমাদের বাংলাদেশেরও সেন্ট্রাল ব্যাংক, যেটা তোমরা জানো, বাংলাদেশ ব্যাংক, এটা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরেই কিন্তু আমাদের শুরু করে তাদের যাত্রা। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে খুব বেশি দিন না, কিন্তু ব্যাংকিং সেক্টর আমাদের অনেক বেশি এগিয়ে গেছে। তোমরা এখন জানো যে বাংলাদেশে শুধুমাত্র সরকারি যে 4টা ব্যাংক আছে তা কিন্তু না, সরকারি ব্যাংকের সাথে বিশেষায়িত ব্যাংকও আছে, আমাদের কিন্তু বাণিজ্যিক ব্যাংক আছে, আমাদের কিন্তু বাইরের যে ব্যাংকগুলো আছে অর্থাৎ দেশের বাইরের ব্যাংক, এই ব্যাংকিং সিস্টেমগুলোও কিন্তু আমাদের এখানে বিজনেস করে। তোমরা জানো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা কিন্তু অবশ্যই বিদেশি ব্যাংক, এটা তোমাকে মনে রাখতে হবে। ব্যাংক অফ সিলন, এটা কিন্তু শ্রীলঙ্কার একটা ব্যাংক, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। টেকনিক্যালি কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তোমাদেরকে আসলে মনে রাখতে হয়। যেমন আমাদের আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটা ফেডারেল রিজার্ভ সিস্টেম, ওরা কিন্তু টোটাল আমেরিকান ব্যাংকিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। এটা অ্যাজ ইউজুয়াল আমাদের দেশেও সেন্ট্রাল ব্যাংকই কিন্তু সমস্ত ব্যাংকিং কার্যক্রমকে নিয়ন্ত্রণ করবে। আমাদের মুদ্রানীতি বলো, মুদ্রাস্ফীতি বলো, মুদ্রা সংকোচন বলো, সব কিছুই কিন্তু অ্যাজ ইউজুয়ালি ওরাই নির্ধারণ করে থাকে। তা আমি আজকে ইন ডিটেলসে যাব না, আমি তোমাদেরকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। সেগুলো তোমরা অল্প করে নোট করে নিতে পারো, অথচ তোমরা যদি নোট নাও করতে চাও, আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে দেখা যাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমি হোয়াইট বোর্ডে তোমাদের 10টা প্রশ্ন লিখেছি, একটু খেয়াল করো। নাম্বার 1, ব্যাংকিং কি? 2 নাম্বার হচ্ছে বাংলাদেশে কোন ধরনের ব্যাংকিং ব্যবসার প্রচলন নেই, মানে বাংলাদেশে কোন ধরনের ব্যাংকিং ব্যবসার প্রচলন নেই, এটা খেয়াল করতে হবে। ব্যবসার প্রচলন নেই। 3 নাম্বার, চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্যটা কি? 4 নম্বরটা হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কি? 5 নম্বর, একক ব্যাংক কি? 6 নম্বর হচ্ছে সমবায় ব্যাংক কি? 7 নম্বর, মুরাবাহা কি? 8 নম্বর হচ্ছে বিডিবিএল এর পূর্ণরূপটা কি? আর 9 নম্বর হচ্ছে তারল্য কি? আর 10 নম্বর হচ্ছে পাবলিক লিমিটেড ব্যাংকের সর্বনিম্ন সদস্য সংখ্যা
কত? আসলে ক্লাসটা কুইজ আকারে হচ্ছে, তোমরা অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর জানো, তারপরেও আমি তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য আমি আজকের ক্লাসটা তোমাদেরকে দেখাবো। নাম্বার 1, ব্যাংকিংটা কি? অ্যাজ ইউজুয়ালি ব্যাংকিংটা হলো যে বৈধভাবে ব্যাংকিং শর্তগুলো মেনে যেই কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সেটাই কিন্তু ব্যাংকিং। তোমাদেরকে মনে রাখতে হবে যে কেউ ইচ্ছে করলেই কিন্তু ব্যাংকিং করতে পারবে না। ব্যাংকিং করার জন্য তার কিছু বৈধ কাগজপত্র থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ নিয়মকানুন মেনে চলতে হবে। এখন বাংলাদেশ ব্যাংকে তুমি অনুমতি নিলে না, তোমার 1000 কোটি টাকা আছে, তুমি ইচ্ছে করলেই ব্যাংকিং সিস্টেম পরিচালনা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক যেভাবে তোমাকে নির্দেশনা দিবে, যেভাবে পরিচালনা করার জন্য তোমাকে বলবে, ঠিক সেভাবেই তোমাকে পরিচালনা করতে হবে। মোট কথা, তোমার যে দলিল আছে, তোমার যে শর্ত আছে, যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলো মেনটেন করে তুমি যদি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করো, এই টোটাল সিস্টেমটাকেই আমরা ব্যাংকিং বলে থাকি। আমাদের 2 নম্বর প্রশ্নটা বলছে বাংলাদেশে কোন ধরনের ব্যাংকিং ব্যবসার প্রচলন নেই। আমাদের স্ট্রেইট একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে একক ব্যাংকের কোনো ব্যবস্থা প্রচলন নেই। বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমটা আসলে সামগ্রিকভাবে হয়। একক ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ ব্যাংকিং কোনোদিনই বাংলাদেশের যে সিস্টেমগুলো আছে ব্যাংকিংয়ের, এটা পরিচালনা করা হয় না। আমাদের 3 নম্বরটা বলছে চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্যটা কি? চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে একজনের সাথে আরেকজনের পারস্পরিক সম্পর্কটাকে সুদৃঢ় করা, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক। আজকে এনসিসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের সাথে পরিচালনাতে যাবে, আজকে মিডল্যান্ড ব্যাংক আইএফআইসিতে যাবে, আইডিএলসিতে যাবে, বিডিবিএলে যাবে, আবার ওরা সরকারি ব্যাংকের সাথে যাবে, সরকারি ব্যাংক ওদের সাথে যাবে। অর্থাৎ পারস্পরিক সম্পর্কর যে সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার, এটাই কিন্তু চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। আমরা 4 নম্বরে যাই, ব্যাংকিং ব্যবসার তহবিলের মূল উৎস কি? ব্যাংকিং ব্যবসাটার তহবিলের মূল উৎসটা হলো আমানত গচ্ছিত, মানে আমানতকে রক্ষা করা। এটাই হলো ব্যাংকিং ব্যবসার মূল উদ্দেশ্য। কারণ ব্যাংকে সমস্ত মানুষগুলো টাকা রাখতে নিরাপদ বোধ করে। যে কোনো ব্যবসায়ী বলো, যে কোনো মানুষ বলো, যে কোনো ব্যাপারে তাদের সম্পদের লিকুইডিটি যেগুলো থাকে সেগুলোকে গচ্ছিত রাখার জন্য ব্যাংকে সবচেয়ে বেশি নিরাপদ ভাবে। সে কারণেই ব্যাংকিং সিস্টেমটা এই তহবিলের মূল উৎস যে আমানতটাকে রিসিভ করে গচ্ছিত রাখা, খুব ভালো করে রাখা। একক ব্যাংক কি? একক ব্যাংক হচ্ছে নিজে স্বতন্ত্রভাবে একক চিন্তা চেতনায়, একক নিজস্ব ধ্যান ধারণায় যে ব্যাংকিং সিস্টেম পরিচালনা করা হয় সেটাকে একক ব্যাংকিং বলে। এই ধরনের ব্যাংকিংয়ের অস্তিত্ব আমাদের বাংলাদেশে নাই, আর এই ধরনের ব্যাংকিংকে আমাদের বাংলাদেশ সাপোর্টও করে না। এই ধরনের ব্যাংকিং সিস্টেম খুবই কম, পৃথিবীতে খুবই কম। তারপরটা দেখো, সমবায় ব্যাংক কি? সমবায় কথাটা আসলেই কিন্তু আমরা একটু পরিচিত হই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটার মানে হলো যে ব্যাংকিং সিস্টেমটা সমবায়ের মূল নীতি অনুসরণ করে, সমবায়ের যে সিস্টেমগুলো আছে, ওদের নিয়ম নীতি আছে, নিজস্ব কালচার আছে, ওই কালচারগুলোকে মেনটেন করে তারপরে সমবায় ব্যাংকিং পরিচালনা করা হয়। এখানে একক কোনো সিদ্ধান্তও নেওয়া হয় না, এখানে সমবায়ের মূল ভিত্তি অনুযায়ী সবাই মিলে একত্রে বসে তারপর ব্যাংকিং সিস্টেমটা পরিচালনা করে থাকে। পরেরটা আমরা দেখি, মুরাবাহা কি? মুরাবাহাটা হচ্ছে ইসলামী ব্যাংকের আইন অনুযায়ী, ইসলামী ব্যাংকের যে নিজস্ব নীতি আছে সেই নীতি অনুযায়ী ঋণ গ্রহীতাকে যন্ত্রপাতি কেনার জন্য অথবা টাকা দেওয়ার জন্য অথবা বাড়ি কেনার জন্য যে ঋণটা প্রদান করা হয় সেটাকেই কিন্তু এই মুরাবাহা বলা হয়। এই কথাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো ব্যাংকিং পলিসি বলা হয়। বিশেষ করে ইসলামিক রাষ্ট্র হিসেবে ইসলামিক ব্যাংকিং পরিচালনা করার জন্য তাদের নিজস্ব কিছু পলিসি থাকে, সেই পলিসিগুলো তারা অ্যাপ্লাই করে গ্রাহককে আকৃষ্ট করার জন্য। যেমন তোমরা অনেক সময় খেয়াল করো না, ইসলামী ব্যাংক থেকে কিন্তু হজের জন্য টাকা গচ্ছিত রেখে হজের জন্য টাকা দেওয়া হয়, বা বিভিন্ন ওদের পলিসিগুলো থাকে যেগুলোকে আমরা মেনটেন করি। নেক্সট আমরা যাব, বিডিবিএল এর পূর্ণরূপ কি? বিডিবিএল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সাধারণত বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থাকে এবং যে কোনো উন্নয়নে তারা সবাই আমাদেরকে সহযোগিতা করে থাকে। তারল্যটা কি? তারল্যটা অ্যাজ ইউজুয়ালি আমরা জানি এটা লিকুইড অ্যাসেট।
আমাদের গ্রহিতাকে যে কোনো সময় চাহিবার মাত্র আমরা সেই জিনিসটাকে যদি দিতে পারি, সেই জিনিসটা টাকা হতে পারে, আমাদের মূলত টাকাকেই মেনশন করা হয় যে তারল্যটা, অর্থাৎ যে কোনো অবস্থাতে চাহিবার মাত্র গ্রাহকের অর্থ পরিশোধের সামর্থ্যকে তারল্য বলা হয়। তো আমাদের পরের প্রশ্নটাতে যাই, পাবলিক লিমিটেড ব্যাংকের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? পাবলিক লিমিটেড ব্যাংকের সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন। ব্যাংকিং সিস্টেমে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আমাদের মেনটেন করতে হয়। তাই পাবলিক লিমিটেড কোম্পানি সবসময় ওই রুলসগুলোকে ফলো করে তারপর ব্যাংকিং সিস্টেমকে পরিচালনা করে। তোমরা একটা জিনিস জানো, ব্যাংকিং সিস্টেম পরিচালনা করার জন্য ট্রান্সপারেন্সিটা কিন্তু অনেক বেশি জরুরি। কারণ একজন সদস্যের সাথে আরেকজন সদস্য একত্রিত হয়ে একাত্ম মন মানসিকতা নিয়ে তাদের কার্যক্রমকে পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে আবার বাংলাদেশ ব্যাংকের অর্ডার আছে, সেই অর্ডারগুলোকে মেনটেন করতে হয়। সবগুলো অর্ডার কার্যক্রম মেনটেন করার পর তারপরে কিন্তু ব্যাংকিং সিস্টেমকে আমাদের পাবলিক লিমিটেড চালু রাখতে হয়। তো আমি তোমাদের 10টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে কথা বললাম। ইন ডিটেলসে আমি আরও যাব পরের ক্লাসগুলোতে। আমার ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, শেয়ার করবে, লাইক দিবে। কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে লিখবে। আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তোমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেই টার্মগুলো নিয়ে আমি কিন্তু তোমাদেরকে আরও কথা বলবো। তোমরা সবগুলো ক্লাসের সাথে জড়িত থাকবে। স্পেসিফিক্যালি মঙ্গলবার দিন আমি ফিনান্স ক্লাসগুলো বেশি করাই। তো সবগুলো ক্লাস তোমরা ভালো করে দেখবে, কোনো মতামত থাকলে আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।